ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের জায়গা নেই, ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে বললেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দুই খতিব। নির্মূলে মুসলিম সম্প্রদায়কে এক হয়ে কাজ করার তাগিদ। আমাদের ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। আমাদের ধর্মে ইসলামের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নাই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে লিপ্ত তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আজকাল আমরা দেখতেছি মুসলমানদের দেশে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে, একে অপরকে হত্যা করতেছে, তাদের রক্ত প্রবাহিত করা হচ্ছে। মনে রাখবেন, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। গ্রামে গ্রামে এ বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। পবিত্র ধর্ম ইসলাম যে শান্তির বাণী শোনায়, ইসলাম যে জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে, এই বার্তাটা পৌঁছে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনের চাপ সৃষ্টি হবে ভারতের ওপর, মত বিশ্লেষকদের। চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে 5 বছর মেয়াদী দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। আরও 20টিরও বেশি চুক্তি সইয়ের সম্ভাবনা। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই দেশে কাজ করছে 25 লাখ নির্মাণ শ্রমিক। ঘটছে দুর্ঘটনা, আইন বাস্তবায়নের তাগিদ শ্রমিকদের। সচেতনতার কথা বললেন প্রতিমন্ত্রী। টর্নেডোর আঘাতে ফেনীর সোনাগাজীতে সহস্রাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। প্রবল বর্ষণ ও উজানের ফলে এখনও তলিয়ে আছে নেত্রকোনা ও ভৈরবের বিস্তীর্ণ ফসলি জমি। এবং কলম্বোর শেষ টি-20তে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জয় দিয়ে অধিনায়ককে বিদায় জানাতে চায় বাংলাদেশ টিম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দুই খতিব। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে তারা একথা বলেন। তাদের এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের আদর্শ প্রচারের মাধ্যমে আলেমদের নিজ নিজ এলাকায় জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর আহ্বানও জানান তিনি। শান্তির ধর্ম ইসলামকে নিয়ে বিশ্বব্যাপী চক্রান্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে যে কোনো দেশের পাশে থাকবেই বাংলাদেশ। জাতির জনকের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। তাই বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী মুখে ছিল দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত উলামা মাশায়েখরা। বিকেল 3টায় সোহরাওয়ার্দীর অনুষ্ঠান স্থলে আসেন প্রধানমন্ত্রী। ততক্ষণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। শুরুতেই প্রান্তিকে প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর খতিবরা। বলেন, যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের সাথে দূরতম সম্পর্ক নেই ইসলামের। আমাদের ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। আমাদের ধর্মে ইসলামের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নাই। বিশ্ব থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দমনের জন্য আমরা দিনরাত পরিশ্রম চালিয়ে যাচ্ছি আমাদের সৌদি বাদশার নেতৃত্বে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এরপরই আগত ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যোগদানের জন্য সৌদি আরবের ইমামদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যে কোনো কার্যক্রমে বাংলাদেশকে পাশে পাবে সৌদি আরব। মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি যে উদ্যোগ নিয়েছেন যে বিশ্বে যারা শান্তিতে বিশ্বাস করে তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস দমনে ভূমিকা রেখে যাচ্ছেন। সন্ত্রাস জঙ্গিবাদ দমনের জন্য
বাংলাদেশ সবসময় তার পাশে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে একটি পক্ষ লাভবান হচ্ছে, তাই নিজ এলাকায় ইসলামের মর্মবাণী পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রত্যেকে এক হয়ে এই পবিত্র ধর্ম ইসলাম যে শান্তির বাণী শোনায়, ইসলাম যে জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে এই বার্তাটা পৌঁছে দেবেন, এ কথাগুলি সবাইকে যেমন জানাবে। আবার কার কার ছেলে পেলে তারা এই পথে জঙ্গির পথে চলে গেছে সে ব্যাপারেও খবর নেওয়া এবং তাদেরকে সৎ পথে নিয়ে আসা, যেন সুপথে তারা ফিরে আসে, সেই পদক্ষেপটা নেবেন। অনুষ্ঠান শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। দেশের বিভিন্ন স্থান থেকে আগত এসব উলামা মাশায়েখরাও বলছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই প্রান্তিক প্রতিনিধিদের সম্মেলন সরকারের বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলার গতিকে আরও বেগবান করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় এলেই বাংলাদেশকে খাদ্য ঘাটতিতে রেখে বিদেশিদের কাছ থেকে সাহায্য নেয়, আর সাহায্যের অর্থ দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকেন তারা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারি কৃষকদের উন্নয়নে কাজ করে। বিএনপি জামাতের নীতিটা হচ্ছে যে বাংলাদেশ হবে মানে খাদ্যের সবসময় ঘাটতি থাকবে, আর ওই ঘাটতি দেখিয়ে তারা বিদেশ থেকে সাহায্য আনবে, আর ওই সাহায্যের উপর নির্ভর করে বাংলাদেশকে চলতে হবে। আর ওই সাহায্যে যে খাবারটা আসবে সেটা তো আর ওই গরিব মানুষের হাতে পৌঁছায় না, সেটা তো তারা কালোবাজারি করে বিক্রি করে 2 পয়সা নিজেদের পকেটে ভরতে পারে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কখনো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা তারা কখনো চিন্তাও করতো না। এমনকি বিদ্যুতের দাবিতে, কারণ কৃষক সেচ দেবে, বিদ্যুৎ পায় না, সেই বিদ্যুতের দাবিতে যখন আন্দোলন করে, নিশ্চয়ই আপনার মনে আছে যে তখনও প্রায় 24 জন কৃষক গুলি খেয়ে মৃত্যুবরণ করে। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএডিসি এর বীজ সংরক্ষণ ও সরবরাহ ক্ষমতা ইতিমধ্যে বৃদ্ধি করে 1,70,282 মেট্রিক টনে উন্নীত করা হয়েছে। আমরা যান্ত্রিকীকরণ প্রকল্প হাতে নিয়েছি এবং এই প্রকল্পে 163,41,00,000 টাকার ভর্তুকিও প্রদান করা হচ্ছে এবং 25% কম মূল্যে 38,324 বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঝে সরবরাহ করা হচ্ছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কাল 4 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফর নিয়ে উত্তেজনার রেশ এখন দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর এ সফরে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনের মাধ্যমে পরোক্ষভাবে চাপ সৃষ্টি হবে ভারতের উপর। তবে যে চুক্তিগুলো সই হওয়ার কথা রয়েছে তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা জনসমক্ষে প্রকাশ করা উচিত বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। এর আগে 2 দফা পিছিয়ে চূড়ান্ত এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। এ নিয়ে দিল্লির পাশাপাশি উত্তেজনা ঢাকাতেও। ভারতের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন, চীনের কাছ থেকে বাংলাদেশের সাবমেরিন ক্রয়, তিস্তা কিংবা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি, সব মিলিয়ে কদিন ধরে রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান আলোচনায় প্রধানমন্ত্রীর ভারত সফর। এরই মধ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের সফরে 33টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সরকার লুকিয়ে কিছু করবে না জানিয়ে দিলেও তিস্তা চুক্তির বিষয়ে মুখ খোলেননি তিনি। এছাড়া স্পষ্ট ব্যাখ্যা ছিল না প্রতিরক্ষা চুক্তি নিয়েও। হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পাবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছে, প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো চুক্তির আগে বিষয়টি সাধারণ মানুষের কাছে আরো স্পষ্ট করা দরকার। বিষয়গুলো নিয়ে সংসদে কিংবা এর বাইরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নেওয়াও জরুরি। ম্যারিটাইম রিসোর্সেস গুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা যে আমরা বিল্ড করব সেটা হ্যাঁ আমরা ভারত থেকে সহযোগিতা আমরা নিতেই পারি, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা স্বচ্ছতার এবং আমার জনগণের জানার অধিকার আছে। দেশের শাসক স্বার্থ সমুন্নত রেখেই চুক্তিটা হচ্ছে, কিন্তু সেটি জানার অধিকার মানুষের আছে। গণতান্ত্রিক সরকারে স্বচ্ছতার প্রশ্নটি অনিবার্যভাবে চলে আসে। অন্তত রূপরেখাটা জানিয়ে দিলে ভালো যে আমরা এই বিষয়ে চুক্তি করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে কিছু না বলা হলেও এই সফরে বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তির দৃশ্যমান অগ্রগতি হবে বলে মনে করেন তারা। মানুষ তিস্তা নিয়ে উন্মুখ হয়ে বসে আছে। এই তিস্তা যদি আমি না করতে পারি, অন্য কিছুই মানুষ গ্রহণ করতে রাজি হবে না।
এটাও বুঝতে হবে, এটা পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। এটিকে অবহেলা করা একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে উচিত নয়। যদি চুক্তি নাও হয়, আমার মনে হয় এই ব্যাপারটা, ইস্যুটা নিশ্চয়ই উঠবে এবং সেটা মমতা ব্যানার্জির উপরেও একটা চাপ থাকবে। ভারতও জানবে যে এটা আমাদের যে চাওয়া, এবং আমরা যে আলোচনাগুলো করছি এই প্রক্রিয়াটা তো চালু থাকলো, সেদিকে সেটাকেই আমি একটা সাফল্য হিসাবে দেখব। সবসময় যে আন্তর্জাতিক সম্পর্কে আপনি সব চট করে পেয়ে যান তা কিন্তু না, চলমান প্রক্রিয়াটাও কিন্তু একটা পাওয়া। 7 এপ্রিল প্রধানমন্ত্রীর নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রতিরক্ষা উপকরণ সরবরাহের বিষয়ে 5 বছর মেয়াদী দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথান একথা জানান। তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, সাইবার নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ সহ বিভিন্ন খাতে 20টিরও বেশি চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। এছাড়া তিস্তা চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানানো হয়। We do indeed intend to sign an MOU, in fact 2 MOUs with Bangladesh. প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছি আমরা। একটি কাঠামোগত সহযোগিতা বৃদ্ধি, অন্যটি প্রতিরক্ষা উপকরণ সরবরাহ বিষয় হতে পারে। ন্যূনতম 5 বছরের জন্য এই সমঝোতা সই হলেও এর সময়সীমা আরো বাড়তে পারে। আর তিস্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারত সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশ থেকে জঙ্গি নির্মূল করতে হলে স্বাধীনতা বিরোধী ও রাজাকারদের স্থায়ীভাবে নির্মূলের ব্যবস্থা করতে হবে। বিএনপি হচ্ছে পাকিস্তানের নব্য দালাল। এই রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে রাখবেন কি রাখবেন না, জঙ্গির ব্যাপারে যদি শূন্য সহিষ্ণু নীতি আমরা গ্রহণ করে থাকি, তাহলে জঙ্গির দোষণের প্রশ্নে কেন শূন্য সহিষ্ণু নীতি আমরা গ্রহণ করব না? মনে রাখতে হবে, জঙ্গি দমনের যুদ্ধ অনেক আগেই আমরা সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারতাম বাংলাদেশে, যদি না বিএনপি এবং খালেদা জিয়া জঙ্গির দোষকদের তারা এই মদত না দিত। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন এবং এইটাও একটা ঐতিহাসিক সফর, এবং এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরো গভীর হবে। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেই কিন্তু তিনি চুক্তি করবেন। এমন চুক্তি তিনি কখনো করবেন না যেই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই ভারতের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রামের মহড়া এলাকায় ইস্পাহানে স্কুল মাঠে এক স্মরণ সভায় কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কারো কাছে মাথা নত করে কোনো চুক্তি করবেন না। ভারত আমাদেরকে দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, কিন্তু তাই বলে আমি আমার দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে ভারতের বন্ধুত্ব কামনা করব, এটা বঙ্গবন্ধুও করেননি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও এটা করবেন না। যে কোনো চুক্তি হবে আমার জনগণ জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে, বাংলাদেশের স্বার্থ প্রথম। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ চুক্তি হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জনগণকে না জানিয়ে যে ধরনের চুক্তি, প্রতিরক্ষা সহ যে চুক্তির কথা বলা হচ্ছে, বাংলাদেশের মানুষ শঙ্কিত। এটা একটি দল, একটা গোষ্ঠীর চিন্তার প্রতিফলন তো এখানে ঘটতে পারে না। এগুলো তো অত্যন্ত স্পর্শকাতর, এবং এগুলোর মিড টার্ম, লং টার্ম যে এফেক্ট দেশের উপর কি হবে, জনগণের উপর কি হবে, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কি হবে, আমার সক্রিয়তার উপর কি হবে, আমার স্বাধীন প্রতিরক্ষা বাহিনীর উপর কি হবে, এগুলো তো একান্ত আমাদের নিজস্ব সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আমি শেয়ার করার কোনো সুযোগ নেই এখানে। সন্ধ্যার সময় আরো থাকছে।
সম্পত্তি আত্মসাতের দায়ে সিলেটের আলোচিত ব্যবসায়ী রাগিব আলী 14 বছরের জেল, ছেলেসহ 4 জনের 16 বছর করে কারাদণ্ড। এবং সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা ভূমি মাইন অপসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মিয়ানমার, ঢাকায় যৌথ সম্মেলন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে কর্মস্থলে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে নির্মাণ খাতে। তবু জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে লাখ লাখ শ্রমজীবী মানুষের। দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে জনসচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রমিক সংগঠনগুলো জোর দিচ্ছেন শ্রম আইন প্রয়োগে কঠোর হওয়ার উপর। বিস্তারিত জানাচ্ছেন তাহিয়া রুবাইয়াত অপলা। এ যেন প্রতিনিয়তই মৃত্যুকে চ্যালেঞ্জ করা। দুর্ঘটনার আশঙ্কা আর মৃত্যুর ঝুঁকি এখানে বরাবরই উপেক্ষিত। এভাবেই সারা দেশে কাজ পড়ে যাচ্ছে 25 লক্ষাধিক নির্মাণ শ্রমিক। অধিকাংশ ক্ষেত্রে নেই তাদের কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মালিক পক্ষের দায়িত্ব যে একটা সেফটি দেওয়া, কিংবা মাথা হেলমেট দেওয়া, হাত পায়ে গ্লোভস লাগানো, পায়ে সেফটি দেওয়া, সেগুলো কিছু দেয় না। কিছু করেন না, এটা ভাগ্যের পরিহাস। কন্ট্রাক্টরের আমরা অনেকবারই এই ব্যাপারে বলছি যে আমাদের একটা সেফটিক বেল দেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের সবশেষ হিসেব অনুযায়ী 2008 থেকে 2015 পর্যন্ত 15টি শ্রম খাতে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে দুর্ঘটনায় মারা গেছেন 6287 জন শ্রমিক, আহত হয়েছেন 10041 জন। আর শুধুমাত্র নির্মাণ খাতেই মারা যাওয়া শ্রমিকের সংখ্যা 722 জন, আহত হয়েছেন 545 জন। সরকারের পক্ষ থেকে নিরাপত্তা অভাবের কথা স্বীকার করা হলেও এর প্রতিকারে আপাতত জনসচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। আমরা এটা লক্ষ্য করেছি যে বিভিন্ন কনস্ট্রাকশন করার সময় অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তার জন্য যে সমস্ত উপকরণ ব্যবহার করা উচিত সেগুলি করে না, অথবা যারা দেওয়ার কথা তারা দেয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার চেয়ে আপনি জানেন যে সবচেয়ে বড় হল সচেতনতামূলক একটা প্রচারণা। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ প্রয়োগের দাবি বেসরকারি পক্ষের। আইনটি বাস্তবায়ন করার জন্য মালিককে দায়িত্বপ্রাপ্ত হওয়া এবং মালিক দায়িত্বটা পালন করতেছে কিনা সেটা দেখার জন্য সরকারের যে দপ্তর আছে, শ্রম পরিদর্শন অধিদপ্তর, তাকে সক্রিয় হওয়া। তারপরে হচ্ছে আপনার মালিক শ্রমিক সবাই সচেতন হওয়া। এই লক্ষ লক্ষ ইমারত আর সভ্যতা বিনির্মাণের কারিগরদের মানবাধিকার অক্ষুণ্ণ রাখতে তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করার দাবি সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর। যেই নির্মাণ শ্রমিকদের শ্রম আর ঘামে নগর জুড়ে গড়ে উঠছে সুউচ্চ দালান কোঠা ইমারত, তাদের নিজেদের ভাগ্য নির্মাণের ব্যাপারটি বরাবরই থেকে যাচ্ছে আলোচনার বাইরে। এই ক্ষেত্রে নির্মাণ শ্রমিকরা দীর্ঘদিন ধরেই ন্যূনতম মজুরির পাশাপাশি কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছে। আর এ ব্যাপারে সরকারকে আইনগতভাবে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। টি-20তে মাশরাফির বিদায়ী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, ধন্যবাদ হাফসা আপনাকে। কিছুক্ষণ আগে বাংলাদেশ টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তো এখন আসলে বাংলাদেশ ব্যাটিং এ নামবে কিছুক্ষণের মধ্যে। তো একটা বিষয় না বললেই নয় হাফসা, আপনি জানেন যে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। ওপেনিং এ তামিম ইকবালের জায়গায় ইমরুল কায়েস এই সিরিজে প্রথমবারের মতো আসলে সুযোগ পেয়েছেন রঙিন পোশাকের ফরম্যাটে। এছাড়াও একটি পরিবর্তন এসেছে, সেটি পরিবর্তন বলা যাবে না, আসলে বিশ্রামে দেওয়া হয়েছে স্পিড স্পিনার তাসকিন আহমেদকে। সেখানে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজকে, যিনি টেস্টের পর ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন। তার পারফরমেন্সের ধারাবাহিকতায় আসলে তিনি সুযোগ পেয়েছেন আজকের এই ম্যাচে। একটি বিষয় না বললেই নয় হাফসা, অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন উঠেছে আসলে তামিম ইকবালের একাদশের বাইরে থাকা নিয়ে। আসলে এমনটা কোনো কিছুই নয়, কারণ আপনি জানেন যে তামিম ইকবালের পুরনো পিঠের ব্যথা, এটা আবার মাথা চারা দিয়ে ওঠার কারণেই কিন্তু আসলে তামিম ইকবালের জায়গায় আসলে ইমরুল কায়েসকে খেলানো হচ্ছে। এই জন্যই যে আসলে সামনে বাংলাদেশে অনেক লম্বা ক্রিকেট আছে, এই বছর জুড়ে ক্রিকেট, আয়ারল্যান্ডের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট আছে, সেখানে 6টি ম্যাচ, তারপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপর অস্ট্রেলিয়া আসবে, তার আগে পাকিস্তান আসবে, তারপর অস্ট্রেলিয়া, তারপরে কিন্তু বাংলাদেশ আবার ওয়েস্ট ইন্ডিজে যাবে, তারপর আবার শ্রীলঙ্কাতে আসবে ত্রিদেশীয় টি-20 খেলতে। সবকিছু মিলে বাংলাদেশের জাম্প প্যাক ক্রিকেট শিডিউল, এছাড়া ঘরোয়া ক্রিকেট আছে, বিপিএল আছে। এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে তামিম ইকবালকে বিশ্রামে দেওয়া হয়েছে এবং যারা পাইপ লাইনে আছেন, দলের মধ্যে আছেন, তারাও কিন্তু পারফর্ম করে এসেছেন। এই ব্যাপারগুলো মাথায় রেখে আসলে আজকে ইমরুলকে
সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মিরাজ কিন্তু টেস্টের পর ওয়ানডেতেও ভালো উন্নতি করেছেন এবং মিরাজকেও 3 ফরম্যাটে আসলে পরিণত করার জন্য টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত। প্রেমাদাসের উইকেট সম্পর্কে বলে, প্রেমাদাসের উইকেট গত ম্যাচে যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে। প্রথম 3-4 ওভার হয়তো পেস বোলারদের জন্য একটু কিছু বাড়তি কিছু থাকতে পারে। বিশেষ করে বলতে হবে লাসিথ মালিঙ্গার কথা, যিনি জানেন সবসময় টি-20 ক্রিকেটে ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করেন। আপনি দেখেছেন গত ম্যাচে উনি এমন একজন বৈচিত্র্যময় বোলার যিনি চাইলে 6টি বলের মধ্যে 5 থেকে 6টি বলে আসলে ইয়র্কার ফেলতে পারেন, যে কারণে আসলে বিশেষ করে লাসিথ মালিঙ্গাকে সাবধানে খেলতে হবে। এবং বাংলাদেশের টপ অর্ডারে কিন্তু ভালো ব্যাটসম্যানরা আছেন, বিশেষ করে সৌম্য সাব্বিরের কথা বলতে হবে, ইমরুলের হাতেও কিন্তু দারুণ শটস আছে। সবকিছু মিলে বাংলাদেশ গত ম্যাচে কিন্তু যে স্কোর করেছিল তার থেকে যদি 25 থেকে 30টা রান অর্থাৎ 180 থেকে 85 বা 90 ঘরে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো এই সিরিজটা অন্তত টেস্ট ওয়ানের মতো এই সিরিজটাও সমতায় শেষ হবে। তো হাফসা এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরছি আপনার কাছে। টি-20তে মাশরাফির বিদায়ী ম্যাচে আর কিছুক্ষণ পরে মাঠে নামবে বাংলাদেশ দল ব্যাটিং এর জন্য। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবির রোজ। শাহরুখ জালিয়াতি করে সম্পত্তি আত্মসাতের মামলায় সিলেটের ব্যবসায়ী রাগিব আলীকে 14 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছেলে মেয়ে সহ 4 জনকে 16 বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান এই আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, মন্ত্রণালয়ে স্মারক জাল করে ভূমি অফিস থেকে নামজারি ও জাল দলিলের মাধ্যমে 422 একর জমি দখল করে শিল্পপতি রাগিব আলীর পরিবার। এই ঘটনায় 2005 সালে তৎকালীন ভূমি কমিশনার SM আব্দুল কাদের বাদী হয়ে 2টি মামলা করেন। এর মধ্যে স্মারক জালিয়াতি মামলায় রাগিব আলী ও তার ছেলেকে 14 বছর করে কারাদণ্ড দেন আদালত। আজ সম্পত্তি আত্মসাতের মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে রাগিব আলীকে 14 বছর ও তার ছেলে আব্দুল হাই ও মেয়ে রোজিনা সহ 4 জনকে 16 বছর করে কারাদণ্ড দেন বিচারক। এছাড়া দোষ প্রমাণ না হওয়ায় ডক্টর পঙ্কজ গুপ্তকে বেকসুর খালাস দেয়া হয়। রাগিব আলীকে বয়স বিবেচনায় 14 বছর, তার ছেলে আব্দুল হাই, মেয়ে রুজিনা বেগম, মেয়ের জামাই আব্দুল কাদের এবং দেওয়ান মোস্তাক মজিদ 467-468 ধারায় 7 বছর করে 14 বছর কারাদণ্ড এবং 420-471 ধারায় 1 বছরের কারাদণ্ড। আমরা উচ্চ আদালতে আপিল করব, সেখানে আমরা রাগিব আলীর পক্ষে ন্যায় বিচার পাবো বলে আমরা আশা প্রকাশ করি। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আর কোনো আইনি বাধা না থাকায় দুপুরে দায়িত্ব গ্রহণ করেন আরিফুল হক চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম থাকায় 2014 সালে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে গত 12ই মার্চ বুলবুলের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে আদেশ দেন উচ্চ আদালত। তার পরিপ্রেক্ষিতে রোববার দায়িত্ব নিলেও সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের উপর বোমা হামলা মামলা আমলে নিয়ে মেয়র আরিফুল হককে আবারও সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে সাময়িক বরখাস্তের আদেশ উচ্চ আদালতে স্থগিত হওয়ায় নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন হবিগঞ্জের পৌর মেয়র GK ঘোষ। দুপুরে তিনি কর্মচারীদের বেতন বিলে সই করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। সন্ধ্যার সময়ে আরো থাকছে, চাঁপাইনবাবগঞ্জে খেলার সময় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে স্থানান্তর। দালালদের দৌরাত্ম্য ও ভোগান্তি কমিয়ে পাসপোর্ট সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সব জেলায় পাসপোর্ট অফিস খোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে পাসপোর্ট অফিসের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তিনি জানান, অভিযোগ পেলেই পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত করা হচ্ছে। পাসপোর্টটাকে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় অফিস করছি। সচিবালয়ের কর্মকর্তা কিংবা কর্মচারীরা নয়, তাদের পরিবারও এই সুযোগটা পাবে। প্রায় জায়গার থেকে আমরা দালাল মুক্ত করে দিচ্ছি। যেখানে অভিযোগ আসছে সেখান থেকে আমরা দালাল মুক্ত করে দিচ্ছি পাসপোর্ট অফিসকে। আমরা চাই মানুষ সরাসরি আমাদের সেবাটা গ্রহণ করতে পারে। ছোট ছোট অফিসগুলো সেই জন্যই করা হয়েছে যে এক জায়গায় কনসেন্ট্রেটেড না হয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাক এবং ছড়িয়ে ছিটিয়ে আমাদের কর্মকর্তারা এই সুবিধাটা দিতে পারবে, সেবাটা দিতে পারবে। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা জেলায় আমরা করছি।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা ভূমি মাইন অপসারণে বাংলাদেশ ও মিয়ানমার একসাথে কাজ করবে বলে জানিয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান। মিয়ানমার পুলিশ ফোর্স MPF এর সাথে বিজিবির সম্মেলন শেষে বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যে কোনো ঘটনা ঘটলে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরকে তথ্য আদান প্রদান করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এটা কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা কেউ রাখতে পারে, এটা আমাদের দেশের ভিতরে বর্ডারের জিরো লাইনের আশেপাশে আছে, যেখানে আমরা যেতে পারছি না। এটা কোনো অপরিচিত গ্রুপ বা বিচ্ছিন্ন গ্রুপ থাকতে পারে, তো আমরা এটা অপসারণের চেষ্টা করছি। তারা কি আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন নাকি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী? এটা তো ভেরি ডিফিকাল্ট কোশ্চেন, এটা মনে হয় উই অ্যাভয়েড ইট। যে কোনো ঘটনা ঘটলে আমরা শেয়ার বা ইনফরমেশন আদান প্রদান করব। সেই শেয়ারের ভিত্তি করে, ওই পরিস্থিতির ভিত্তি করে যে সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেটাই গ্রহণ করা হবে। টর্নেডো ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর জনপদ। লণ্ডভণ্ড হয়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি। গত রাতে হওয়া টর্নেডোয় নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির ফসল। অসহায় হয়ে পড়েছেন 30টি গ্রামের বাসিন্দারা। ফেনী থেকে আত্মীয় স্বজনের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাথার ওপর চাল নেই, ভিটেবাড়ি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। অসহায় হয়ে পড়েছে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর শত শত পরিবার। বুধবার বিকেলে শুরু হওয়া ভারী বর্ষণ সন্ধ্যার পর রূপ নেয় শিলাবৃষ্টিতে। এরপরেই দমকা বাতাসের সাথে শুরু হয় টর্নেডো। লণ্ডভণ্ড হয়ে যায় চর চান্দিয়া, মতিগঞ্জ, চর দরবেশ, বগাদানা, মঙ্গলকান্দি এবং চর মজলিশপুর ইউনিয়নের সহস্রাধিক বসতঘর। গাছ উপড়ে যাওয়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল। মরিচ, ঢেঁড়স, লাসুই, কুমড়া, যা আমরা আলু করছি, আলু ফসল কোনো কিছু নাই। কেলে রাইছে তুফানে ঘরালে দিছে, কিস্তি এলারে কইছে, কিস্তি এলা মানেন না। কোনো চেয়ারম্যান মেম্বারে কেউ সাহায্য করে না, তাহলে আমরা গরিব মানুষ কি করি খাই? ফসকিতি মস্কিতি সব নিয়ে গেছে, ঘর বাড়ি সব লয়ে গেছে গই। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক এবং স্থানীয়দের ত্রাণ সহায়তা দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, আমরা সেই ডিপার্টমেন্ট থেকে আমাদের অলরেডি টিন বিতরণ করার জন্য আমরা অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 30টি গ্রামের 2 লাখেরও বেশি মানুষ। সময় সংবাদ, ফেনী। এদিকে নেত্রকোনা ও ভৈরবে এখনও পানির নিচে তলিয়ে রয়েছে হাওড়াঞ্চলের প্রায় 70,000 হেক্টর ফসলি জমি। নেত্রকোনায় বৃহস্পতিবার নতুন করে আরও 10টি বাঁধ ভেঙে গেছে। এ নিয়ে গত রোববার থেকে জেলার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন ও বারহাট্রা সহ বিভিন্ন উপজেলায় হাওরের 30,000 ও অন্যান্য এলাকায় 36,440 হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। বাঁধগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এদিকে ভৈরবে নতুন করে প্লাবিত না হলেও এখনও 4টি ইউনিয়নে 350 হেক্টর জমির এরি ও বোরো ধান পানির নিচে তলিয়ে রয়েছে। ফের পানি বাড়ার আশঙ্কায় আধাপাকা ধান কেটে খড়ে তুলেছেন কৃষকেরা। তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। সকালে সদর উপজেলার বিদিরপুর গণকা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশের পুকুর ঘাটে খেলতে গিয়ে কৌটার মতো একটি বস্তু কুড়িয়ে পায় শিশু আলো। হাতে থাকা কৌটা ফেলে দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে আহত হয় শিশুটি। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তের স্বার্থে হাসপাতালে গিয়ে আলোর সাথে কথা বলেছে পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠায় চিকিৎসকরা। ছেলে তখন ভক্কেরা আমাকে দৌড়িয়ে এসে, দাদি আমার মরে গেল এলাকাতে লেগেছে। তখন পাম্পে ঝাঁপটে পড়ে গেছে পানি থেকে। তখন আমি ভক্কিরা বুকে করে নিয়ে তখন আমি সবকে ডাকছি যে তোরা বার হারিয়ে, ছেলে মরে গেল, তোরা বার হারিয়ে, এখন গ্রাম চিল্লাচ্ছি। বাহ্যিক কোনো জরুরি কোনো ইনজুরি নাই, যেটুকু আছে এটার জন্য আমরা এক্সরে করতে দিয়েছি। যদি স্প্লিন্টার ঢুকে থাকে একটা এক্সরেতে ধরা পড়বে। একটা কৌটার মতো পাইছে, ওর দাদিকে দেখাইছে, যেটা দাদি দেখো তো এটা কি। দাদি বলছে ওটা ফেলে দাও, ওরা রাখবো না। ফেলতে গিয়ে ঢেল দিচ্ছে, সাথে সাথে এটা ব্রাস্ট হয়ে ওর শরীরের ছোট ছোট স্প্লিন্টারগুলো ওর শরীরের বিভিন্ন স্থানে লেগে জখমপ্রাপ্ত হয়েছে।
বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিদায়ী টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামা টাইগারদের শেষ খবর পাওয়া পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে 23 রান। টি-20 থেকে অবসরের ঘোষণা দেয়া মাশরাফি খেলতে নেমেছেন নিজের শেষ ম্যাচে। তবে ম্যাচের আগে দেশের ক্রিকেটের প্রতি মাশরাফিকে বিসিবির পক্ষ থেকে দেয়া হয়নি কোনো সম্মাননা। যদিও নিজের শেষ টি-20তেও টস ভাগ্য সহায় ছিল মাশরাফির। বিশ্রামে আছেন তাসকিন, আর চোটের কারণে খেলছেন না তামিম ইকবাল। গেল ম্যাচে সাইফুদ্দিনের পর আজ অভিষেক হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আর শ্রীলঙ্কা সফরে প্রথমবারের মতো মাঠে নেমেছেন ইমরুল কায়েস। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংসের বেশ সাবধানী সূচনা করেছেন ইমরুল কায়েস। বাংলাদেশ যেভাবে ওয়ানডে ক্রিকেটে উন্নতি করছে তাতে করে বিশ্বকাপ জিততে বেশি দিন লাগবে না, এমনটাই মন্তব্য করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা। সেই সাথে টাইগারদের টেস্ট ক্রিকেটে উন্নতিও অর্জুনাকে মুগ্ধ করেছে। কিন্তু আইসিসি টেস্ট ক্রিকেটকে 4 দিন করার পরিকল্পনায় ক্ষোভ জানিয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। গল্পটা প্রায় 21 বছর আগের। সে সময় শ্রীলঙ্কার তামিল যুদ্ধ বিশ্ব গণমাধ্যমের খবরের পাতা জুড়ে। কিন্তু ক্রিকেট ক্যানভাসে পুরো দুনিয়াকে অবাক করে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্নের ট্রফিতে যে লঙ্কানরা চুমন দিবে তা হয়তো ক্রিকেট জ্যোতিষীও ভুলে ভাবেননি। 1996 সালে শ্রীলঙ্কার সেই নেপথ্যের মহানায়কের নাম অর্জুনা রানাতুঙ্গা, যার নেতৃত্ব গুণে হিমালয় জয় করেছিল লঙ্কানরা। 2000 সালে ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেটের সাথে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু শ্রীলঙ্কা বোর্ডের দুর্নীতির কারণে রাজনীতিতে যোগ দেন তিনি। বর্তমানে তিনি পোর্টস অ্যান্ড শিপিং এর মন্ত্রী। তবে রক্তে মাংসে লেগে থাকা ক্রিকেট খুব মিস করেন এই কিংবদন্তি। ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর ক্রিকেট বোর্ডে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু শ্রীলঙ্কা বোর্ডের ভোট নিয়ে অনিয়ম আর ক্রিকেট জানে না এমন সব লোকের কারণে রাজনীতিতে চলে আসি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তুলনায় তোমাদের ক্রিকেট বোর্ড অনেক সক্রিয়, তাই তোমাদের ক্রিকেট অনেক এগিয়েছে। কদিন আগে রানাতুঙ্গা দেশের মাটিতে টেস্টে বিজয়ের কেতন উড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাতে অবশ্য এতটুকু অবাক হননি তিনি। উল্টো বলছেন ওয়ানডে ফরম্যাটে প্রবল সম্ভাবনা দেখছেন টাইগার দলের মাঝে। টেস্টে গেল 2-3 বছরে তোমাদের দল অনেক উন্নতি করেছে, এক কথায় আমি মুগ্ধ। তবে আরো উন্নতি করতে হলে স্কুল ও বয়স ভিত্তিক ক্রিকেটের দিকে মনোযোগ দিতে হবে। আর হ্যাঁ, ওয়ানডে ক্রিকেটে বর্তমান দলটি যেভাবে ফর্ম দেখাচ্ছে তাতে করে খুব বেশি দিন নেই যে তোমরা বিশ্বকাপ জিততে পারবে। বিশ্বকাপ জয়ের রহস্য কি? অর্জুনা সাদ জানিয়েছেন পাকিস্তানের ইমরান খান যদি পারে তিনি কেন পারবেন না। এই যেদিন নাকি তাকে রূপকথার জন্ম দিতে প্রেরণা জুগিয়েছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের জায়গা নেই, ওলামা মাশায়েখ সম্মেলনে বললেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর 2 খতিব। বক্তব্য গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনের চাপ সৃষ্টি হবে ভারতের ওপর। মত বিশ্লেষকদের চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে 5 বছর মেয়াদী 2টি সমঝোতা স্মারক সই হতে পারে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। আরও 20টিরও বেশি চুক্তি সইয়ের সম্ভাবনা। টর্নেডোর আঘাতে ফেনীর সোনাগাজীতে সহস্রাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। প্রবল বর্ষণ উজানের ফলে এখনও তলিয়ে আছে নেত্রকোনা ও ভৈরবের বিস্তীর্ণ ফসলি জমি। এবং মাশরাফি বিন মুর্তজার বিদায় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। জয় দিয়ে অধিনায়ককে বিদায় জানাতে চায় বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।